হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের 3টে পার্ট শিখে নিলাম। আজকের পার্টে আমরা এই যেগুলো প্র্যাকটিস সেট দিয়েছিলাম সেই প্র্যাকটিস সেটগুলো সলভ করব। এখান থেকে তোমরা প্র্যাকটিস সেটের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে মিলিয়ে নেবে। এর আগে আমি বললাম যেটা যে পার্টটা 3টে পার্ট আমরা শেষ করে নিয়েছি, শিখে নিয়েছি কী কী টাইপের অঙ্ক এখান থেকে আসতে পারে পরীক্ষাতে। আজকে 4 নম্বর পার্টে আমরা টেলিগ্রাম গ্রুপে যে 20টা কোশ্চেন দেওয়া ছিল তার উপরে প্র্যাকটিস করব। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা এখনও প্র্যাকটিস সেটটা পাওনি সেখানে জয়েন হয়ে পেয়ে যেতে পারো। এবার কি বলছে প্রথম অঙ্ক, পূর্বে জিও রিচার্জ 600 টাকা ছিল, 20% বৃদ্ধি হলে এখন কত টাকা দিয়ে রিচার্জ করতে হবে? তাহলে আগে কত ছিল? আগে ছিল 600 টাকা, তাহলে রিচার্জ এখানে কি হয়েছে? বেড়েছে, 20% বেড়েছে, তাই তো? কার উপর বেড়েছে? 600 টাকার উপর। 600 টাকা আগে ছিল, তার উপর 20% বেড়েছে, 20% কি হয়েছে? প্লাস হয়েছে। তাহলে 20% এই যে যেটা আছে সেটা টাকাতে কত টাকা সেটা আমাকে বার করে দিয়ে 600 টাকায় যোগ করে দিলেই হয়ে যাবে কত টাকা বেড়েছে। তাহলে 600-র 20% কত হয়? 600-র 20% আমরা সহজে জানি 6 দুগুণে 12, আর একটা শূন্য, দুটো শূন্য কেটে গেলে একটা শূন্য পড়ে থাকবে, এখানে দুটো শূন্য কেটে গেলে একটা শূন্য, এই যে লাস্ট একটা শূন্য পড়ে রয়েছে। তাহলে 600-র 20% হচ্ছে 120 টাকা। তাহলে আগে ছিল 600, 20% বেড়েছে অর্থাৎ 120 টাকা বেড়েছে, দিয়ে এখন দাঁড়িয়েছে কত? 720 টাকা। এখন জিও রিচার্জ বেড়েছে 720 টাকা। একটি ফোনের দাম 10,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা হলো, ফোনের দামের বৃদ্ধির হার কত? মানে শতকরাতে কত চেয়েছে? আগে কত ছিল? 10,000, এখন বেড়ে হয়েছে 12,000। 12,000 কত টাকা বেড়েছে? টাকাতে কতটা দেখতে পাচ্ছি, এটা টাকা, এগুলো সব টাকা। টাকাতে কত টাকা বেড়েছে? টাকাতে বেড়েছে 2,000 টাকা। কত থেকে 2,000 টাকা বেড়েছে? 10,000 থেকে। তাহলে 10,000 এর মধ্যে 2,000 টাকা বেড়েছে, শতকরা বার করতে হলে ইন্টু 100। এর দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এর দুটো শূন্য, এখানে দুটো শূন্য বেড়ে গেল, তাহলে লাস্ট পড়ে রইল 20। তাহলে 20% আমার ফোনের দামের বৃদ্ধি ঘটেছে। দুটি সংখ্যা প্রথম একটি সংখ্যা থেকে 10% এবং 21% বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটি শতকরা কত বেশি? অঙ্কগুলো আমি একটু স্পিডে করব, কারণ এগুলো সব শেখানো হয়ে গেছে, এখন শুধু জাস্ট প্র্যাকটিস করে উত্তরটাকে জেনে নেওয়া। যারা প্র্যাকটিস করেছো তাদের শুধু উত্তরটুকু জেনে নেওয়া, সেই জন্য আমি স্পিডে স্পিডে যাচ্ছি। দুটি সংখ্যা প্রথম একটি সংখ্যার থেকে 10% এবং 21% বেশি। তাহলে তিনটে এখানে সংখ্যা আছে, বুঝতে পারছি, দুটো সংখ্যা আর প্রথম সংখ্যা, মানে তিনটে মোট সংখ্যা। এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এরকম ভাবে তিনটে আমি মার্ক করে নিলাম। প্রথম একটি সংখ্যা থেকে দ্বিতীয় দুটি সংখ্যা, মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটি, প্রথমটা 10% বেশি বলছে, দ্বিতীয়টা 21%। তাহলে প্রথম সংখ্যাটাই তো আমি জানতে হবে নাকি, এই যে প্রথম একটি সংখ্যা থেকে বলেছে, প্রথম সংখ্যাটাই আগে যদি না জানি তাহলে প্রথম সংখ্যা থেকে বেশি কম আমি বলবো কিভাবে? তাহলে প্রথম সংখ্যাটা কত আমাকে জানতে হবে। এখানে যদি কোনো কিছু বলে দেয়নি প্রথম সংখ্যা সম্বন্ধে, তাহলে প্রথম সংখ্যাটাকে আমি 100 ধরে নেব। ওর থেকে দ্বিতীয় সংখ্যাটা কত বেশি বলছে? প্রথমটা বলেছে 10%, দ্বিতীয়টা বলেছে 21%, তাহলে দুটো বেশি আছে। তাহলে এইটা বলছে 10% বেশি, আর এইটা হচ্ছে 21% বেশি। 100 থেকে যদি 10% বেশি হয় তাহলে কত হবে? 110। আর 100 থেকে যদি 21% বেশি হয় তাহলে কত হবে? 121। ব্যাস, হয়ে গেছে। এবার বলছি দ্বিতীয় সংখ্যা থেকে, মানে এইটা থেকে তৃতীয় সংখ্যাটি কত বেশি? তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম? 110, তৃতীয় সংখ্যাটা পেলাম 121। সেম আগের অঙ্কটার মতো, কত বেশি দেখতে পাচ্ছি? 11 বেশি, তাই তো? 110 থেকে 121, 11 বেশি। পার্সেন্টেজে সেটা কত বেশি? যেমন ভাবে ফোনের দাম আমরা বার করলাম পার্সেন্টেজ, ঠিক সেরকম ভাবে 110-এর মধ্যে 11 বেশি, পার্সেন্টেজে করতে গেলে ইন্টু 100 করে দিতে হয়। 110 এর থেকে 11 বেশি, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 11 দিয়ে 11কে কাটলে হয়ে যাবে 1। তাহলে কত হচ্ছে? 10% বেশি হচ্ছে। পেন ও খাতার দাম বইয়ের থেকে যথাক্রমে 80% এবং 60% কম। তাহলে এখানে কে কে রয়েছে? পেন রয়েছে, খাতা রয়েছে, আর বই রয়েছে, তিনটে জিনিস রয়েছে এখানে।
ঠিক আগের অঙ্কর মতনই, ওখানে বেশি বলা ছিল, এখানে কম বলা আছে। বলেছে বইয়ের দামের থেকে, বইয়ের দাম, তাহলে বইয়ের দাম থেকে আমি তো বইয়ের দামটা আগে আমাকে জানতে হবে যে বইয়ের দাম কত। যেখান থেকে বলেছে তুমি ওর থেকে 2 বছরের বড় বা 2 বছরের ছোট, তাহলে ওর বয়সটা আগে জানতে হবে, তবে তো তোমার বয়সটা বার করা যাবে। সেমনি বইয়ের দাম থেকে 80% এবং 60% কম। এবার বইয়ের দামটা আগে না জানলে আমি পেনের দামও জানতে পারবো না, খাতার দামও জানতে পারবো। তাহলে বইয়ের দামটা যখন এখানে কিছু বলা নেই, তাহলে আমি বইয়ের দাম 100 ধরবো। পেন কত শতাংশ কম বলছে? পেন বলছে 80% কম। যথাক্রমে বলেছে, যথাক্রমে মানে প্রথমটা পেন, দ্বিতীয়টা খাতা। তাহলে প্রথমেটা বলেছে 80% কম, আর তারপরটা বলছে 60% কম, 60%। তাহলে 100 থেকে যদি 80% কম হয়, তাহলে পেনের দাম কত হবে? 20 টাকা। আর খাতার দাম কত হবে? 60% কম হলে হবে 40 টাকা। তাহলে পেনের দাম পেয়ে গেলাম 20 টাকা, খাতার দাম 40 টাকা, আর বইয়ের দামটা আমি ধরে নিয়েছিলাম 100 টাকা। বলছে পেনের দাম খাতার দামের কত শতাংশ? এই যে পেনের দামটা যেটা না, এই যে পেনের দাম 20 টাকা, সেটা খাতার দামের কত শতাংশ? দেখো খাতার দাম 40 টাকা, 40-এর কত শতাংশ বলেছে? 40-এর মধ্যে কত কম? 40-এর মধ্যে 20 কম বলেছে খাতার দামের। এই দেখো খাতার দামের চেয়েছে। যেমন তোমাকে বলে 100 এর মধ্যে কত পেয়েছো, তখন তুমি 100টাকে নিচে লেখো, দিয়ে উপরে যত নাম্বার পেয়েছো সেটাকে লেখো। এখানে সেরকমই বলেছে খাতার দামের থেকে, খাতার দামের কত শতাংশ? তাহলে খাতার দামের 40, 40-এর মধ্যে 20, 40-এর মধ্যে 20 পেনের দামটা। এটা দরকার নেই কত কম, আমার দেখার দরকার নেই। বলে খাতার দামের থেকে পেনের দাম, তাহলে খাতার দাম 40, পেনের দাম 20, তাহলে খাতার মধ্যে পেন কত শতাংশ ইন্টু 100 করে দিলে হয়ে যাবে। 20 দিয়ে 40-কে কাটলে 2 হবে, 100 দিয়ে 2-কে কাটলে 50 হবে, তাহলে 50%। এমনিতে চোখে দেখে বুঝতে পারছি যে খাতার দামের থেকে পেনের দাম হাফ। খাতার দাম 40 টাকা আর পেনের দাম 20 টাকা, চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হাফ মানে 50%, আমরা জানি। চিনির মূল্য 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তাহলে আমরা এগুলো জানি যে দাম যখন বেড়ে যায়, কিছু কিছু পরিবার কি আছে, কিছু কি ম্যাক্সিমাম পরিবার ব্যবহারটাকে কমাতে চায়। মধ্যবিত্ত পরিবারে ব্যবহারটাকে কমিয়ে দিই যাতে খরচটা আমার লেভেলে থাকে। আমার খরচ করার ক্ষমতা হচ্ছে লিমিট। জিনিসের দাম বেড়ে গেছে মানে আমি খরচও বেশি করে দেবো, তাহলে তো ধার দেনায় পড়ে যাবো। তাহলে খরচ করার ক্ষমতা আমার লিমিট। তাহলে জিনিসের দাম যখন বেড়ে যায় তখন আমরা ব্যবহারটা কমিয়ে দিই। যেমন আলু পেঁয়াজ এগুলোর কথা ভাবো, তাহলে জিনিসের দাম কত বেড়েছে? 100 টাকা থেকে হয়ে গেছে 110 টাকা জিনিসের দাম। আমার খরচ করার ক্ষমতা কত টাকা রয়েছে? 100 টাকা। সেটা বেড়ে গেছে কত টাকা? 110 টাকা দাম বেড়ে গেছে। এবার আমাকে খরচ থেকে দাম থেকে কতটা কমাতে হবে? আমাকে 110 থেকে যদি 100-তে ফিরে আসতে চাই কত কমাতে হবে? -10 করতে হবে। কত থেকে? 110 থেকে। তাহলে 110-এর মধ্যে যদি 10 কমায়, সেটা শতকরাতে কত বার করে নিলেই হবে। 110-এর থেকে আমি কি করেছি? 10 কমাচ্ছি। কেন কমাচ্ছি? কারণ আমার এই 100-র কাছাকাছিতে আমাকে আমার ক্ষমতাটাকে নিয়ে চলে আসতে হবে, জিনিসের দ্রব্যটাকে নিয়ে চলে আসতে হবে। 110-এর মধ্যে 10, সেটা শতকরাতে ইন্টু 100 করে দিলেই হয়ে যাবে। 0 0 কেটে গেল, 100/11। এটাকে যদি ভগ্নাংশে করি তাহলে দেখা যাবে 9 পূর্ণ 1/11 হবে। 9 11 99, 1 নিচে চলে আসবে, 1/11। তাহলে হয়ে গেল অপশন ডি। এক ব্যক্তির বেতন 25% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? ঠিক একই, আগের যেই কোশ্চেনটা ছিল ঠিক এরকমই, একই কনসেপ্টের উপরই হবে। দেখো আগে ছিল 100 টাকা বেতন, বেড়ে গিয়ে হয়ে গেছে সেটা 125 টাকা। যে ভালো কাজ করেছে বেতন বাড়িয়ে দিয়েছে। এবার পূর্বের বেতন মানে আবার 100 টাকাতে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কত কমাতে হচ্ছে? 25 কমাতে হচ্ছে। সেটা শতকরাতে কত বার করতে পারছে? ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে মানে আবার 100 টাকা যদি দিতে হয়, তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত, বর্তমানে কত হয়েছে? 125, সেখান থেকে কত কমাতে হবে সেটা, এবং শতকরাতে চেয়েছে সেটা। তাকে এমনিতে যদি কমাতে চাই তাহলে 125-এর থেকে কত কমালে আমি 100-তে পৌঁছে যাচ্ছি? 125-এর থেকে 25 কমালে আমি 100-তে পৌঁছে যাচ্ছি। তাহলে 125 এর মধ্যে কত কমাতে হচ্ছে? 25 কমাতে হচ্ছে। এবার শতকরাতে কত হ্রাস করতে হবে? শতকরা যখনই বলবে তাহলে
ইন্টু 100। 25 দিয়ে 125কে কাটলে হবে 5, 25 5 125। 100কে 5 দিয়ে কাটলে হবে 20। তাহলে কত কমাতে হচ্ছে? তার বেতন 20% কমাতে হবে। এক্স এর 40%, ওয়াই এর 50% হলে এক্স ওয়াই এর কত শতাংশ? তাহলে এগুলো আমরা সরাসরি জানি যে এইরকম যখন কোনো লাইন থাকে আমি সরাসরি বলে দেবো এক্স মানে হচ্ছে 50 আর ওয়াই মানে হচ্ছে 40। এটা কি করে হয়েছে আমরা যখন শিখেছিলাম তখন ভেঙে ভেঙে শিখেছিলাম কিভাবে হয়, আর শেষে গিয়ে এটাই বেরোবে, এক্স সমান 50 আর ওয়াই সমান 40। আরো যদি কেটে ছোট করা যায় এটা এক্স সমান 5 আর ওয়াই সমান 4, এইটাকে বলা যেতে পারে। কেটে যাবে, কেটে কেটে যাবে। তাহলে এক্স সমান আমি সরাসরি লিখে দিচ্ছি এক্স সমান 50 আর ওয়াই সমান হচ্ছে 40। বলেছে যে এক্স ওয়াই এর কত শতাংশ? ওয়াই এর মানে ওয়াই কে নিচে রাখতে হবে, ওয়াই এর মধ্যে এক্স কত শতাংশ এটাই চেয়েছে। ওয়াই এর বলেছে যেমন 100 এর 60, মানে 100 এর মধ্যে তুমি 60 পেয়েছো, তাহলে 100টাকে তখন নিচে লেখো, 60টাকে উপরে লেখো। 100 এর মধ্যে 60 এটাই লিখি তো আমরা যখন নাম্বার পাই, যার মধ্যে বলবে তাকে নিচে লিখতে হবে। তাহলে ওয়াই এর মধ্যে এক্স কত শতাংশ, তাহলে ওয়াই কত দেখলাম 40 আর এক্স কত দেখলাম 50। কত বার করে নাও, 0 0 কেটে গেল, 4 দিয়ে 100কে কাটলে হবে 25, 5 5 125। তাহলে ওয়াই এর এক্স হচ্ছে এক্স এর, হ্যাঁ ওয়াই এর মধ্যে এক্স হচ্ছে 125%। অবশ্যই বেশি দেখতেই পাচ্ছি যে ওয়াই 4 বেরিয়েছে, এক্স 5 বেরিয়েছে, বা ওয়াই কে 40 ধরা হয়েছে আর এক্স কে 50 করা হয়েছে, সেই হিসাব করলে 125% হচ্ছে। 200 এর 25% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে? তাহলে কি এটা যেরকম সমীকরণটা বলেছি আমি সেরকম করি। 200 এর 25%, তাই তো 200 এর মানে হচ্ছে ইন্টু 25%, এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করতে হবে আমি জানি না, সেই জন্য এখন ফাঁকা রেখে দিচ্ছি। যোগফল যেটা যে এই ফলের যে যোগফলটা বেরোবে সেটা কি বলছে, 240 এর 25% সমান হবে। তাহলে 240 এর যেটা যোগফল বেরোবে তার সঙ্গে 240 এর 25% সমানে সমানে হয়ে যাবে। ব্যাস এই গোটা লাইন যেটা বলেছে সেটা আমি এইভাবে সমানভাবে লিখে দিলাম। তাহলে 200 এর 25% সঙ্গে কত যোগ করব যাতে 240 এর 25% সমান হয়ে যায়। তাহলে এখানে আমি এটা এবার সলভ করে দিই অর দিয়ে। 200 এর 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে 25/100, এটাকে কাটাকাটি করে করলে হবে 1/4। এর সাথে কত যোগ করব আমি জানি না, রেখে দিলাম ফাঁকা। 240 এর 25% হবে মানে এটা 1/4। এবার কাটাকাটি করলে হবে 200কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে হবে 50, আর এখানে যদি কাটি তাহলে হবে 60। তাহলে 50 একে 50 প্লাস এর সাথে কত যোগ করব যাতে 60 হয়ে যায়। এখানে 60 এর সাথে 1 গুণ করলে 60ই হবে, তাহলে আর লিখে লাভ নেই। তাহলে 50 এর সাথে কত যোগ করবে তাহলে 60 হবে। তাহলে আর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, 50 এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমার 60 পৌঁছে যাবে। এর আয় বি এর থেকে 20% কম এবং বি এর আয় সি এর থেকে 25% কম। বি এর আয় 150 টাকা হলে সি এর আয় কত? তাহলে এই রকম যখন থাকে তখন আমরা জানি এদের মধ্যে এই লাইনটাতে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আর এখানে বি আর সি এর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে যদি ডিকোড করতে চাই তাহলে আমাকে অনুপাতের সাহায্য নিতে হবে। এখানে এ আর বি এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে এ আর বি আমি এইভাবে লিখে দিলাম। বলছে এর আয় বি এর থেকে 20% কম। এর বি এরটা আমাকে আগে জানতে হবে, তবে তো আমি এর 20% এরটা কমাবো। তাহলে বি এরটা যখন কিছু জানিয়ে তাহলে 100 লিখে দিলাম। 20% কম মানে এর আয় 80 হয়ে যাবে। তাহলে এই সম্পর্কটাতে এ আর বি এর আয় কত হয়ে গেল? 80 টাকা 100 টাকা। এবারে এইখানে আসি, বি আর সি এর সম্পর্ক বলেছে। এখানে বলছে বি এর যে আয় হবে সেটা সি এর থেকে 25% কম। তাহলে সি এর থেকে বলেছে, তাই তো সি এরটা আমাকে আগে জানতে হবে। সি এর হচ্ছে 100, বি এর 25% কম মানে হচ্ছে 75 হবে। 100 থেকে 25 কম মানে 75।
এবার যদি এখানে কাটাকাটি করা হয় তাহলে এইটা হবে 4 আর এইটা হবে 5, 20 দিয়ে 80 কাটলে হবে 4, 20 দিয়ে 100 কাটলে 5। তাহলে এখানে এ আর বি এর অনুপাত কত পেয়ে গেলাম? 4:5। আর এখানে যদি কাটি 25 দিয়ে 75 কাটলে হবে 3, 25 দিয়ে 100 কাটলে হবে 4। তাহলে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি A:B সমান 4:5 আর B:C সমান আর এক জায়গায় দেখতে পাচ্ছি 3:4। এবার তিনটেকে একসাথে মার্চ করে দিতে হবে। তাহলে আমি ABC একবারে পেয়ে যাব। কি আছে? তাহলে প্রথমটাতে কি দেখতে পাচ্ছি? A:B সমান 4:5। দ্বিতীয়টাকে কি দেখতে পাচ্ছি? B:C সমান 3:4। এবার ফাঁকা জায়গাগুলো এই পাশে 5 রয়েছে, তাহলে এখানেও 5 বসবে। আর এইখানে কি বসবে? এই পাশে 3 রয়েছে বলে এখানেও 3 বসবে। কিচ্ছু নয়, এবার সব কটাকে গুণ করে দাও। 3 4 12, 3 5 15, 4 5 20 হয়ে গেল। এবার আমার সব A:B:C সমান পেয়ে গেলাম। এরপরে এই গোটা লাইনটা থেকে, এই দুটো লাইন থেকে আমি এই কনক্লুশনে পৌঁছে গেলাম। এবার পরে কি বলছে? বলছে বি এর আয় যদি 150 টাকা হয়, তবে সি এর আয় কত? বি এর আয় তুমি অনুপাতে কত দেখতে পাচ্ছ? 15 টাকা। সেটা অঙ্কতে কত বলছে? বি এর আয় 150 টাকা। তাহলে 15 মানেই হচ্ছে 150, এটাকে বোঝাচ্ছে অঙ্কে। 15 মানেই 150 টাকাকে। আমাকে অনুপাতে আমি কি দেখলাম? যে বি এর আয় 15 বেরোচ্ছে। অঙ্কতে সেটা বলেছে 150 টাকা। তাহলে সি এর আয় কত? সি এর অনুপাতে কত দেখতে পাচ্ছি? 20। তাহলে 20 সমান কত বার করে নাও। 15 সমান যদি 150 হয় তাহলে 20 সমান 200 হবে। আর কিচ্ছু করার দরকার নেই, অনুপাত এখানে করার দরকার নেই। 15 মানে 150, 20 সমান 200। মেকআপ দ্রব্যের মূল্য 20% হ্রাস পেলে মেকআপ ব্যবহার করা মেয়ের সংখ্যা 30% বেড়ে গেল। এর ফলে দোকানদারের লাভ হলো না ক্ষতি হলো? আমার যে এডিটর বন্ধু রয়েছে সে একটু ফাজিল আছে। ওকে আমি বলেছি বাস্তবের সাথে মিল রেখে অঙ্কগুলোকে সাজাতে। ও এমন বাস্তবের সাথে মিল করে রেখেছে, ওর মনে যেটা হয়েছে সেটাই করে দিয়েছে। তো যাই হোক, এটা মেয়ে বা মানুষ যা খুশি হতে পারে, শুধু মেয়েকে ধরলে হবে না, ছেলেরাও অনেক মেকআপ করে, এটা তো খারাপ জিনিস কিছু নয়। তাহলে এখানে যেটা বলেছে সেই অনুযায়ী অঙ্কটা আপাতত করি, কিন্তু এখানে শুধু মেয়ে নয়, যে কেউ হতে পারে। মেকআপ দ্রব্যের মূল্য 20% হ্রাস পেলে মেকআপ ব্যবহার করা মেয়ের সংখ্যা 30% বেড়ে গেল। তাহলে এইরকম আমরা জানি যখন দুটো পক্ষ একদিকে বেড়ে গেলে একদিকে কমে যাচ্ছে, বা একদিকে কমে গেলে একদিকে বেড়ে যাচ্ছে, বা দুদিকেই বেড়ে যাচ্ছে বা দুদিকেই কমে যাচ্ছে, এরকম অঙ্কগুলো খুব সোজা। মনে করো 100 দিয়ে আমি গল্পটাকে শুরু করি। কি বলেছে? দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল। 20%, তাহলে 100 থেকে 20% হ্রাস পেলে 80 হয়ে যায়। ব্যবহারকারীর সংখ্যা 30% বেড়ে গেল। তাহলে 100 থেকে 100 জন আগে ব্যবহার করতে, এখন ব্যবহার করছে 130 জন। ব্যাস, হয়ে গেছে। তাহলে কি হলো দেখি, এবার কি হয়েছে, পরিবর্তন কি হয়েছে? এর জন্য কিচ্ছু নেই, এই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দাও। এই দুটোকে গুণ করে দাও, 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমি পরিবর্তনটা কি হয়েছে আমার চোখে পড়ে যাবে। 8 তেরো কত হবে? 104। তাহলে আমার গল্প কোথা থেকে হয়েছিল? 100 থেকে শুরু হয়েছিল, 100 টাকা দাম ছিল, 100 জন ব্যবহার করতো। এখন সেটা দাঁড়িয়ে গেছে কততে? 104-এ। তাহলে বেড়েছে কত? 4 বেড়েছে। কোথা থেকে বেড়েছে? 100 থেকে বেড়েছে। তাহলে 100-র মধ্যে যদি 4 বাড়ে, সেটাকে আমি কি বলতে পারবো? 4% লাভ হয়েছে। কন্যাশ্রী পাওয়া ছাত্রী সংখ্যা 20% বেড়ে গেল, স্কুল ছুট ছাত্রী সংখ্যা 20% কমে গেল। গেলে আমার কি হচ্ছে? মোটের উপর কি পরিবর্তন হলো? তাহলে এই অঙ্কটা ভালো দিয়েছে। কন্যাশ্রী পাওয়া ছাত্রীর সংখ্যা 20% বেড়ে গেলে, তাহলে ছাত্রীর সংখ্যা কি হয়েছে? একদিকটা বেড়ে গেছে। এর ফলে স্কুল ছুট ছাত্রীর সংখ্যা, মানে স্কুল থেকে যারা ছেড়ে দেয়, অল্প বয়সে ছেড়ে দিয়ে বিয়ে করে নেয় বা কোনো কিছু করে, তো সেই রকম ছাত্রীর সংখ্যা কিন্তু কমে গেছে কন্যাশ্রীর ফলে। কন্যাশ্রী একটা ভালো প্রকল্প। তো সেই জায়গায় কি হয়েছে? 20% কমে গেছে। তাহলে মনে করো আগে 100 জন কন্যাশ্রী পেত, এখন বেড়ে গিয়ে সেটা কতজন পাচ্ছে? 120 জন। এবার 120 জন যারা পাচ্ছে, এই যে বেড়ে গেল, এর ফলে কি যারা পাচ্ছে তারা তো এবার স্কুল থেকে চলে যাবে না, কারণ কন্যাশ্রীর একটা বয়স লিমিট রয়েছে, ওর আগে স্কুল ছেড়ে দিলে কন্যাশ্রী পাওয়া যাবে না হয়তো। তাহলে 120 জন পাচ্ছে। এর ফলে কিছু স্কুল ছুট ছাত্রীর সংখ্যা 20% কমে গেছে। তাহলে মনে করো আগে 100 জন যেত, এখন আগে 100 জন পালিয়ে যেত, এখন কি হচ্ছে? 80 জন হচ্ছে, 80 জন। তাহলে অনেকটা কমে গেছে। আগে 100 জন ছেড়ে দিত, এখন 80 জন ছাড়ছে, তার মানে কিছুটা কমে গেছে। তাহলে কি প্রভাব পড়েছে? মোটের ওপর কি প্রভাব পড়েছে? ইন্টু 100 করে দিলে হয়ে যাবে।
8 বারং 96। তাহলে 100 থেকে শুরু হয়েছিল গল্প, 96 দাঁড়িয়েছে। কি হয়েছে, কতটা কমেছে? 4 কমেছে। কত থেকে কমেছে? 100 থেকে। তাহলে 100 থেকে 4 কমা মানে আমি এটা এইভাবে বলতে পারি যে 4% হ্রাস পেয়েছে। পার্সেন্টেজ মানে 100-র মধ্যে বলে দেওয়া হচ্ছে। করোনার পূর্বে এক শহরের জনসংখ্যা ছিল 90,000। করোনার সময় প্রতি বছর জনসংখ্যা 10% হারে কমে গেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে করোনার সময় জনসংখ্যা কত ছিল? 90,000। এবং এখানে 2 বছর পরে বলেছে। তাহলে আমরা জানি করোনার সময়, বা এখন আমি এখানে লিখে দিই 90,000 ছিল ক বছর? 2 বছর। তাহলে দুটো দাগ আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে 2 বছর পরে বলেছে, এখানে পরে কত হবে সেটা জিজ্ঞাসা করবো। কত পার্সেন্ট হারে কমছে? 10% হারে কমছে। 10% হারে কমা মানে কি? 190 হওয়া, তাই তো? 10 কমা মানে 10% কমা মানে কি? কোনো জিনিস 100-তে ছিল, সেটা এখন 90-এ দাঁড়িয়েছে। তাহলে পরে যখন বলে তখন আমি 100টাকে নিচে লিখি, 90টাকে উপরে লিখি, ব্যাস হয়ে গেল। তাহলে 100 আগে ছিল, প্রথম বছরে 90 হয়ে গেছে, দ্বিতীয় বছরে 100 ছিল, তারপরের বছরে সে বছরে আরো 10 কমে গিয়ে 10% কমে গিয়ে 90 হয়ে গেছে। ঠিক আছে, এবার কাটাকাটি করে দিই। 0 0 কেটে যাবে, এর 0 0 কেটে যাবে। তাহলে 9 × 90 × 90, 9 9 81, 81 9 729, দুটো 0। অপশন বি। তাহলে করোনার সময় 90,000 যেখানে জনসংখ্যা ছিল, 10% কমে কমে গিয়ে সেটা কত হয়েছে? 72,900 পৌঁছেছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা, এখনকার জনসংখ্যা বলে দিয়েছে 12,100, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে জনসংখ্যা কত বলছে? 12,100। 2 বছরের কথা বলা আছে, তার মানে তুমি এখানে গুণ দিয়ে দুটো এরকম ভাবে দাগ টেনে দাও, দিয়ে বলো যে আগে জনসংখ্যা কত ছিল। আগে চেয়েছে, আগে আগে বলেছে 10% হারে বৃদ্ধি, এখানে লেখা আছে 10% হারে বৃদ্ধি। আর 10% হারে বৃদ্ধি মানে কি? 100 কোনো জিনিস ছিল, সেটা 110-এ দাঁড়িয়েছে। 100 ছিল, 110-এ দাঁড়িয়েছে। এবার যেহেতু আগে বলেছে, তাহলে কি করব? এখানে আমি 100টাকে ওপরে লিখবো, 110টাকে নিচে লিখবো। 100টাকে ওপরে লিখবো, 110টাকে নিচে লিখবো। 100টাকে আমি ওপরে লিখছি, এখানে খেয়াল রাখবে। আগেরটাই যেমন কি পরে বলা ছিল, সেই জন্য 100টাকে নিচে লিখেছিলাম। এখানে আমার আগে বলা আছে, তাই 100টাকে আমি ওপরে লিখেছি। ওখানে আমার কম বলেছিল, হ্রাস হয়েছিল, সেই জন্য 90 হয়েছিল বলে 90 লিখেছিলাম। এখানে কি বলেছে? বৃদ্ধি বলেছে, সেই জন্য 110 হয়েছে বলে 100 লিখেছি। এবার কাটাকাটি করে দিলে হয়ে যাবে, মিটে যাবে। একটা 0 একটা 0 একটা 0 একটা 0। 11 দিয়ে যদি 121কে কাটি, তাহলে 11 11 121 হবে। আরো একটা 11 রয়েছে, এই 11টা দিয়ে যদি 11কে কাটি, তাহলে 1 হয়ে যাবে। তাহলে কে কে পড়ে রইল? 1 গুণিত 100 গুণিত 100। যদি সব কটাকে গুণ করা হয়, তাহলে হবে 10,000। 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 10,000। এখন সেটা 10% হারে বৃদ্ধি হয়ে হয়ে 2 বছর পরে হয়েছে 12,100। তাহলে 2 বছর আগে 10,000 জনসংখ্যা ছিল। ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 100 জন ও 120 জন পরীক্ষার্থী ছিল, যাদের 78% এবং 60% উত্তীর্ণ হয়। তাহলে গড় অংশের হার কত? মানে গড় উত্তীর্ণের হার কত? গড় উত্তীর্ণের হার কত? উত্তীর্ণের হার কত? এবং সেটা শতকরাতে বলেছে, মানে গড় শতকরা উত্তীর্ণের হার কত, ব্যাস। তাহলে প্রথম বছর মনে করো 2020 সালে কতজন মাধ্যমিক দিয়েছে? এখানে 100 জন পরীক্ষার্থী, মাধ্যমিকের উদাহরণ নিয়ে চলছি, 100 জন। আর 2021 সালে পরপর ক্রমান্বয়ে বলেছে, তাহলে 2021 সালে দিয়েছে 120 জন। প্রথম বছর কত হয়েছে? 78%। তাহলে 78%, তাহলে 100-র 78% মানে 100-র মধ্যে যদি 78% পাস করে, তাহলে কতজন পাস করেছে? 78 জন। 100-র মধ্যে কোনো ঝামেলা নেই। 120-র মধ্যে কতজন পাস করেছে বলেছিল? 60%। তাহলে 120 এর 60% কত হবে? 6 বারং 72 জন। 72 জন। তাহলে পরীক্ষা কতজন দিয়েছিল আর পাস করেছে কতজন, 2 বছর মিলিয়ে আমি বার করব, দিয়ে ওটাকে শতকরাতে করলেই আমার উত্তর হয়ে যাবে।
তাহলে 100 আর 120 মোট হয়েছে 220 জন পরীক্ষা দিয়েছিল 2 বছর মিলিয়ে। পাস করেছে কতজন? 150 জন পাস করেছে। শতকরাতে বার করতে হবে। তাহলে 220 এর মধ্যে 150 জন পাস করেছে। শতকরাতে বার করলে গুণিত 100, 0 0 কেটে গেল। আরো যদি কাটা হয় তাহলে এটাকে কাটলে হবে 50, এটাকে কাটলে হবে 11। তাহলে ওপরে কে পড়ে রয়েছে? 15 গুণিত 50, নিচে পড়ে রয়েছে 11। ওপরটাকে গুণ করলে হবে 750, নিচে হচ্ছে 11। এটাকে ভগ্নাংশ ইয়ে করতে হবে, ভাগ করে দেখি ভগ্নাংশে কি বেরোয়। 6 11 66, 9 0, 8 11 88। লাস্টে আমার 2 পড়ে থাকবে, 2টা উপরে উঠে যাবে 11টা। তাহলে 88 পূর্ণ 2/11, এই 88 বলছি, 68 পূর্ণ 2/11। পরীক্ষায় 5 নম্বর 36%। এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে আমরা এখানে জানি এগুলোকে কিভাবে করতে হয়। একদিকে শতকরাটা লিখতে হয় আর একদিকে মার্কস লিখতে হয়। এই অঙ্কগুলো যখনই থাকবে এই দুটোকে আগে করে নেবে। এবার মোট নম্বর, আমি পরীক্ষায় কত নম্বরের মোট ছিল, 500তে ছিল, 700তে ছিল, 1000-এ ছিল, 200-তে ছিল, 100-তে ছিল, আমি জানি না। তাহলে মোট নম্বর কত মার্কসের ছিল সেটা আমি জানি না, কিন্তু পার্সেন্টেজটা আমি জানি। মোট বোঝাতেই কত পার্সেন্টেজ বলা হয়? 100%। যততেই পরীক্ষা হোক না, 500 700 200 100 250, গোটা মোট বোঝাতে সবসময় 100% এটাকে ধরি। এরপরে এবার কি লিখছি? পাস নম্বর। পাস 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 কত নম্বরে হবে সেটা আমাকে এখানে বলা নেই, যে এত নম্বর পেলে আমার পাস হবে, কারণ কত নম্বরের পরীক্ষা সেটাই আমি এখন জানি না। কত নম্বর পেলে পাস হবে সেটাও আমি এখন জানি না, কিন্তু 5 নম্বরের পার্সেন্টেজটা বলে দিয়েছে 36%। 36%। এবার কি বলেছে? এক ছাত্র যে 190 পেয়েছে সে 35 জনে ফেল করেছে। তাহলে কি বলেছে? ও নিশ্চয়ই পাশের ওপরে পায়নি, পাশের এই ওপরটাই পায়নি, তবে তো পাশের থেকে মোট নম্বর পর্যন্ত এই অংশটা হচ্ছে যারা পাস করবে তারা পাবে। ও নিশ্চয়ই পাস মার্কসের থেকে কম পেয়েছে। কত কম পেয়েছে? 35 কম পেয়েছে, দিয়ে ওর মার্কস কত হয়েছে? 190 পেয়েছে এবং 35 এর জন্য ফেল করেছে। 35-এর জন্য ফেল করেছে। এবার মনে করো কোনো পরীক্ষায় 200-তে পাস, কেউ 190 পেয়েছে, তাহলে ও কি বলবে? আমি যদি আর 10 পেতাম তাহলে আমি পাস করে যেতাম, মানে আমি 10 নম্বরের জন্য ফেল করেছি, এটাই তো বলবে। 190 পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পাস মার্কস তুমি যদি পেতে চাও তাহলে কি করলে? এই 190 তার সাথে 10 যোগ করে দিলেই 200-তে আমি পৌঁছে যাবো। সেমনি এখানে 190 পেয়েছে আর 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্কস যদি পেতে চাই তাহলে আমি এই দুটোকে যোগ করলেই পাস মার্কসটা পেয়ে যাবো, তাই তো? তাহলে যদি যোগ করি 5 2 2, তাহলে 225 হচ্ছে পাস মার্কস। 225 পাস মার্কস। সেটাই পার্সেন্টেজে কত বলে দিয়েছে? 36। 36 মানেই এখানে কত মার্কসকে বোঝাচ্ছে? 225-কে। তাহলে 100 মানে কত মার্কস তুমি বার করে নিতে পারবে উইকিং নিয়মে। তাহলে 36 মানেই হচ্ছে 225। 100 মানে কত, মানে মোট নম্বর মানে কত সেটা বার করে নাও। তাহলে 100/36 ইন্টু 225। 4 দিয়ে কাটলে একে হবে 9, 4 দিয়ে কাটলে একে হবে 25। 9 দিয়ে যদি কাটো 9 ইয়েতে 9 দুগুণে 18, 5 9 45। তাহলে 25 গুণিত 25 আমার পড়ে রইল 25 25, 625 হচ্ছে আমার এই 100%টাকে বোঝাচ্ছে। তাহলে মানে 100%কে আমি কি ধরেছিলাম? মোট নম্বর কত। তাহলে মোট নম্বর কত হবে? 625-এ পরীক্ষা ছিল। এই অঙ্কগুলো এই স্ট্রাকচারে তুমি করবে। যদি পাস বলে তাহলে তখন তুমি এখানে লিখবে। এখানে যেমন 190 থেকে 35 যোগ করে পাস মার্কসটা পেলাম, তখন ওখানে যদি কোনো জায়গায় বলে দেয়, মনে করো বলেছে কোনো একটা ছেলে 250 পেয়েছে এবং 25 নম্বরের জন্য পাস করেছে। 25 নম্বরের জন্য পাস করেছে, কি বলছে? 250। আমি এখানে একটুখানি যদি কেউ পাস করে সেটাও বুঝিয়ে দিচ্ছি। বলছে কোনো একটা ছেলে
250 পেয়েছে এবং 25 নম্বরের জন্য পাস করেছে। এর মানে কি, ও পাস মার্কসের থেকে 25 নম্বর বেশি পেয়েছে, তাই তো? তাহলে পাস মার্কসে পৌঁছাতে গেলে কি করতে হবে? 250 থেকে 25 বিয়োগ করে দিলেই পাসে পৌঁছে যাবো। এটা তো বেশি পেয়েছে, কার থেকে? এই পাস মার্কসের থেকে 25 বেশি পেয়েছে। এবার পাস মার্কস যদি আমি আবার ফিরে আসতে চাই, তাহলে 250 থেকে 25 বিয়োগ করলেই আমি পাস মার্কসে পৌঁছে যাবো, তাহলে 225 হয়ে যাবে। কোনো পরীক্ষায় 60% ইংরেজিতে, 40% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 25% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তাহলে এই অঙ্কগুলো আমরা জানি যে একটা ছকের মাধ্যমে আমরা এটাকে করতে শিখেছি। ছকটা কি? আমরা একদিকে পাস লিখব, একদিকে ফেল লিখব, যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেই বিষয়গুলো লিখে দেবো, ইংরেজি আর গণিত এখানে দেওয়া রয়েছে, গণিত দেওয়া রয়েছে, দিয়ে এখানে এরকম একটা দাগ টেনে দেবো, দিয়ে একটা লাইন ছেড়ে দিয়ে আমরা এখানে লিখবো উভয় বিষয়ে, আর একটা লাইনে এখানে টানবো, দিয়ে আমরা লিখবো যে কোনো একটিতে, যে কোনো একটি বিষয়। এটা এই অঙ্কর মেন স্ট্রাকচার, এটা তোমাকে এই ধরনের অঙ্কগুলোতে প্রথমে করে নিতে হবে, ঠিক আছে? আমি এরকম ইংরেজি এত সব কিছু লেখালাম বোঝার জন্য, তোমরা ইংরেজিকে ইংরেজি সরি লিখবে, তুমি ই লিখবে শুধু, অঙ্ককে তুমি এম লিখবে, উভয় বিষয়কে তুমি বোধ লিখবে, যে কোনো একটিতে মানে আইদারে তুমি এখানে ই আই লিখে দিতে পারো, ব্যাস এত শর্টে শর্টে করবে, এত সব কিছু লিখতে হবে না। পাশের জায়গায় পি লিখবে, ফেলের জায়গায় এফ লিখবে। আমি তোমাদের বোঝাবার জন্য শর্টে লিখলাম না, একটু বড় করে করে লিখলাম, তোমরা পরীক্ষার সময় এত লিখতে হবে না। এবার কি বলেছে, ইংরেজিতে 60% এবং 40% ফেল করেছে, ফেল, তাহলে ফেলের দিকে লিখবো। ইংরেজিতে কত? 60% আর গণিতে 40% ফেল করেছে। তাহলে আমাকে একটা জিনিস বলো, যদি ইংরেজিতে 60% ফেল করে, তাহলে ইংরেজি কতজন পাস করেছে? 40%। 100 থেকে 100-র মধ্যে 60 জন ফেল করেছে ইংরেজিতে, তাহলে কতজন পাস করেছে? 40 জন। সেমনি 100-র মধ্যে 40 জন ফেল করেছে গণিতে, তাহলে কতজন পাস করেছে গণিতে? 60 জন। 100-র মধ্যে মানে পার্সেন্টেজ চিহ্নটাকে নিচ্ছি। এর পরের কাজ কি? এগুলোকে যোগ করে দাও, তাহলে এইটাকে যোগ করলেও 100 হবে, এটাকে যোগ করলেও 100 হবে। এরপরে পরের লাইনে চলে আসি, বলছে উভয় বিষয় 25% ফেল করেছে। তাহলে উভয় বিষয়, এই যে এবার এখানে লিখবো, কোন দিকটা লিখবো? পাশের দিকে না ফেলের দিকে? ফেল বলেছে, তাহলে ফেলের দিকে লিখবো। কত বলেছে? 25% লিখে দিলাম, 25%। এবার আমরা জানি এই জায়গায় কি করতে হয়, যেই দিকটা বলা থাকে ওই দিকের মধ্যে একটা বিয়োগ করতে হয়, দিয়ে এই নিচটায় লিখে দিতে হয়। তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে 75। তাহলে যে কোনো একটি বিষয়ে ফেল করেছে কতজন? 75 জন, সেটা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এবার এই ছকে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই দুটো জায়গা বাকি রয়েছে। এই দুটো জায়গা আমরা কি করে করি? কোনাগুনি 100 বিয়োগ করে দিলেই আমার হয়ে যায়। 100 থেকে 25 বিয়োগ করলে এই কোণে লিখে দেবো 75, আর এই কোনাকুনি এইভাবে 100 থেকে 75 বিয়োগ করলে এই জায়গা হয়ে যাবে 25। ব্যাস, এই কোনাকুনি কিন্তু 100 থেকে বিয়োগ করতে পাশাপাশি করলে হবে না, এগুলো যেমন পাশাপাশি করেছিলাম, এখানে পাশাপাশি, এখানে কিন্তু কোনাকুনি করতে হবে। কোনাকুনি 100 থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে এইটা পেয়ে যাব, কোনাকুনি 100 থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে এইটা পেয়ে যাব। এবার কি বলেছে? বলছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, মানে শতকরা ইয়েতে চেয়েছে, শতকরাতে চেয়েছে কতজন উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয় এখানে পাশের দিকে এই যে এইটা, তাহলে এইটা হচ্ছে 25% হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে শতকরা। এই ছকটা থেকেই আমি সংখ্যাটাকে পেয়ে যাব, কোনো ক্যালকুলেশন কিছু নেই। এখানে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, এর উত্তর তোমরা কমেন্টে করবে। যদি 1500 জন যে কোনো একটি বিষয়ে পাস করে, একটি বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল?
মোট পরীক্ষার্থীর সংখ্যা কত কত ছিল? ঠিক আছে, এই উত্তরটা তোমরা কমেন্টে দিও। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? তাহলে মনে করো 100টা বই ছিল, তার মধ্যে 40% হচ্ছে আমার ইংরেজি। বাকি বই, বাকি তাহলে কতগুলো বই রয়েছে? বাকি হচ্ছে 60টা। ইংরেজি বাদে বাকি বই হচ্ছে কি, বাকি যত ভাষার বই রয়েছে মোট 60টা। বলছে বাকি বইয়ের 40% হচ্ছে আমার হিন্দি। তাহলে বাকি বই যেটা আছে তার 40% কত হবে? তার 40%, 4 6 24। তাহলে বাকি বই যেগুলো রয়েছে তার 40% হচ্ছে 24। এবং বাকি এটা যেটা পড়ে থাকবে আর আমার বিশেষ কিছু দরকার নেই। 40 থেকে 60 থেকে যদি 24 বিয়োগ করা হয় তাহলে 36 হবে। তাহলে বাকি যেই বইগুলো ছিল মানে 60টা বাকি ভাষার বই, তার মধ্যে 40% মানে 24টা হচ্ছে হিন্দি বই। আর এখানে আমার বিশেষ কিছু এরপর থেকে আমার কোনো আর কাজ নেই, কারণ এখানে হিন্দি বইয়ের সংখ্যাটাই বলে দিয়েছে। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, আমি এখানে হিন্দি বইয়ের সংখ্যাটা কত দেখতে পাচ্ছি? 24, তাই তো? তাহলে 24 মানেই অঙ্কতে কত বলছে? 4800। তাহলে মোট বইয়ের সংখ্যা কত? মোট বইয়ের সংখ্যা, মোট বই আমি কত ধরেছিলাম? 100। তাহলে 100 মানে কত বার করে নিলেই হবে? 100/24 ইন্টু 4800। 24 দিয়ে 48 গেলে 2 দুটো 0। তাহলে হয়ে যাবে আমার 20,000 হচ্ছে আমার মোট বইয়ের সংখ্যা। তাহলে আরো একবার আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। এখানে মোট বই কত ছিল আমি জানতাম না, আমি ধরে নিলাম 100টা বই ছিল, তার 40% ইংরেজি, মানে 100টা বইয়ের মধ্যে 40টা হচ্ছে ইংরেজি বই, 60টা হচ্ছে বাকি অন্যান্য ভাষার বই। এবার কি বলেছে? বাকি যে অন্যান্য ভাষার বইগুলো রয়েছে তার মধ্যে 40% হচ্ছে হিন্দি। তাহলে অন্যান্য ভাষার বই কত পেয়েছিলাম? 60টি। তার 40% মানে হচ্ছে 24টি হচ্ছে কি হিন্দি বই। এই হিন্দি বইয়ের 24টারই অঙ্কতে সংখ্যা বলে দিয়েছিল 4800। তাহলে 24 মানে 4800 করলাম, 100 মানে কত আমি পেয়ে গেলাম। 24 মানে 4800, 100 মানে 20,000 আমার বেরিয়ে গেল। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 75% পেয়ে 10,000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? তাহলে একটা ভোট হয়েছে, 75% ভোট পেয়েছে, যে জিতেছে। হ্যাঁ, তাহলে কতজন ভোট দিয়েছে সেটা আমি জানি না, শুধু আমি 100 ধরলাম, তার মধ্যে 75% যে জিতেছে সে পেয়েছে, যে হেরেছে নিশ্চয়ই তাহলে কত পাবে? সে 25% পাবে। 75% ভোট পেয়েছে। এবার কি বলেছে? 10,000 ভোটে জিতেছে। এই যে হেরেছে আর যে জিতেছে এর মধ্যে ভোটারের ডিফারেন্স কত? 10,000টা ডিফারেন্স। যে জিতেছে সে কত পেয়েছে? 10,000 ভোট বেশি পেয়েছে। কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে কত বেশি দেখাচ্ছে? এখানে দেখতে পাচ্ছি 25 থেকে 75 মানে কত বেশি? 50 বেশি। তাহলে এই যে শতকরাতে আমি যেটা 50 বেশি দেখতে পাচ্ছি, 50% বেশি দেখতে পাচ্ছি, সেটা অঙ্কতে সংখ্যাতে কত? 10,000 বেশি। তাহলে 25% এ পেয়েছিল, 75%। শতকরাতে কত পার্সেন্ট বেশি হচ্ছে? 50% বেশি। সংখ্যাতে সেটা কত? 10,000। তাহলে 50% মানেই কত? 10,000 কে বোঝানো হচ্ছে। তাহলে মোট ভোটারের সংখ্যা চেয়েছে, মানে 100% ভোটার মানে কত তুমি বার করে নাও। 50 মানে যদি 10,000 হয়, 100 মানে কত হবে? 100% মানে 20,000। পরেরটাতে যাই। এবার এখানে কি বলেছে দেখি। এক মহিলা তার বিপুল সম্পত্তির 20% ছেলেকে দেন, বাকি সম্পত্তির 25% মেয়েকে দেওয়ার পর যা সম্পত্তি থাকে তার 60% ব্যক্তিগত ও সংসারের কাজে খরচ করবে। এখন তার হাতে 240 টাকা পড়ে থাকলে তার মোট সম্পত্তির পরিমাণ কত? তাহলে মোট সম্পত্তির পরিমাণ নিশ্চয়ই অনেক বড় সড়ই হবে, কারণ হচ্ছে 60% ছেলেকে দিচ্ছে, 25% মেয়েকে দিচ্ছে। দেখা যাক মোট সম্পত্তির পরিমাণ কত বেরোচ্ছে। তাহলে মোট সম্পত্তি কত আমি এখন জানি না। তাহলে মোট সম্পত্তি কত যখন জানি না, আমি এখানে এরকম ফাঁকা এখন রেখে দিচ্ছি, বা 100% ধরেও তুমি করতে পারো। চলো 100% ধরেই করি। তাহলে মোট সম্পত্তি জানি না, মোট বোঝাতে আমরা কি করি?
আমরা 100%কে বোঝাই। তার মধ্যে কি বলছে, এর মধ্যে সম্পত্তির 20% ছেলেকে দেয়। তাহলে এই যে যা সম্পত্তি ছিল না তার 20% কাকে করে দিচ্ছে, ছেলেকে দিয়ে দিচ্ছে। ছেলেকে কি হচ্ছে, দিয়ে দিচ্ছে, মানে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো? এটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি কাটা চিহ্ন দিয়ে রাখলাম, মাইনাসের খাতায় রাখলাম। এরপর কি বলেছে, যা পড়ে থাকছে বাকি সম্পত্তি, মানে এইটা হয়ে যাওয়ার পর, চলো এখানে দুটো কাটা দিয়ে দিলে একটুখানি দেখতে হয়তো আলাদা রকম লাগবে। তাহলে আমি এই কাটাটা আমি এই ওপরটায় রাখি, এরকম ভাবে রাখি, দুটোই নইলে গুণ দেখাচ্ছে। বাকি সম্পত্তি যেটা রয়েছে তার 25% মেয়েকে দেন। তাহলে এইটা যেটা রয়েছে তার আবার 25% কাকে দিচ্ছে, মেয়েকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর কি হচ্ছে, যা সম্পত্তি পড়ে থাকছে তার 60% ব্যক্তিগত সংসারের কাজে খরচ করছে। এই যে সম্পত্তি তার 60% কি করছে, ব্যক্তিগত কাজে এবং সংসারের কাজে খরচ করছে। সবই কি হচ্ছে, বাদের খাতায় চলে যাচ্ছে, সবই বাদের খাতা, মহিলার হাত থেকে সবই কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এবং শেষে কত টাকা পড়ে থাকছে, মাত্র 240 টাকা পড়ে থাকছে। তাহলে এই বিপুল সম্পত্তিটা কত, মানে এই 100% কত, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই যে অঙ্কটা যেটা দেওয়া রয়েছে না, ঠিক এই অঙ্ক আমরা আগে করে এসেছি। দেখবে কোন একটা শহরের জনসংখ্যা এত কমে গেছে, তারপরের বছর 10% কমলো, তারপরের বছর 10% কমলো, এইরকম ভাবে পরপর কমার দিকে ছিল। এখানেও সেম জিনিস আছে, সম্পত্তি ছিল কত 100%, প্রথমে 20% কমলো, মানে ছেলেকে দিল, তারপরে 25% কমলো, মেয়েকে দিল, এবং 60% ব্যক্তিগত কাজে খরচ করে দিল, ওটাও কমে গেল। তাহলে 100% কত সেটা আমাকে বার করার নিয়মটা কিরকম হবে দেখো, এবার করে নিই। দেখো 20% কমে গেল, তাই তো? 20% কমা মানে কি, 100 ছিল 80 হয়ে গেল। এই 20টাকে আমরা নেবো না, কারণ 20টা তো কমে গেছে, 100 ছিল 80 হয়ে গেল। 25% কমে গেল, এখানে কিন্তু এটা 25% মানে যে 25/100 লিখে দিলে হবে না, এটা কমে গেছে। তার মানে 25% যদি কমে যায় তাহলে কত পড়ে রয়েছে, আর 75। যেমন এখানে 20% কমে গিয়ে কত ছিল, আর 80। তাহলে এইটাকে আমি কাউন্টের মধ্যে নেবো, এইটাকে আমি কাউন্ট করব, 20টাকে তো কাউন্ট করবো না, যেটা তো বেরিয়ে গেছে সেটা বেরিয়ে গেছে হাত থেকে। তাহলে 20 বেরিয়ে গেছে, পরে কত ছিল 80। এবার 80টাকে আমি এইভাবে লিখে দিলাম 180/100। তেমনি 25% বেরিয়ে গেছে, হাতে কত রয়েছে 75%, তাহলে 75/100। তেমনি 60% যদি বেরিয়ে যায় তাহলে হাতে কত থাকে 40%। তাহলে 60% যদি বেরিয়ে যায় 40%, তাহলে 40/100, ব্যাস 240 টাকা এইদিকে তো লেখা আছেই। তাহলে এত সব কিছু হয়ে যাওয়ার পর হাতে 240 টাকা পড়ে থাকছে। এবার কাটাকাটি করতে হবে। এই 100%টাকে কিন্তু এখন কিছু করবে, এটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এর সঙ্গে কোনো কিছু কাটাকাটি করার দরকার নেই। তাহলে এখানে যদি কাটি 20 দিয়ে, যদি 80কে কাটি 4, 20 দিয়ে যদি 100কে কাটি তাহলে 5, 25 দিয়ে 75কে কাটলে 3, 100কে কাটলে 4, একে যদি 20 দিয়ে কাটি তাহলে হবে 2, একে 20 দিয়ে কাটলে হবে 5। তাহলে 100% সমান কি হলো, 100% সমান 4/5 গুণিত 3/4 গুণিত 2/5 সমান ওইদিকে 240। এবার আমরা জানি এই 100% সমান কত আমি বার করতে চাইছি, তাই তো? তাহলে 100% যদি সমান কত বার করতে চাই, 100%-এর সঙ্গে যেগুলো রয়েছে সমানের বাঁ ধারে, সেগুলো সবকটাকে সমানের ডান সাইডে, ডান পক্ষে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি করবো, এবার 100%-এর সঙ্গে যেগুলো লেগে রয়েছে সেগুলোকে আমি ওই পাশে নিয়ে চলে যাবো। প্রথমে আগে থেকে ডান পক্ষে কে রয়েছে 240, প্রথমে একে নিয়ে যায় 4/5, যদি ডান পক্ষে চলে আসে তাহলে সেটা কত হবে 5/4 হয়ে যাবে, উল্টে যাবে। তেমনি 3/4কে যদি আমি ওই পাশে নিয়ে যাই 4/3 হয়ে যাবে, 2/5কে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে 5/2 হয়ে যাবে, 5/2 হয়ে যাবে। এবার কাটাকাটি করে নাও, 240কে যদি 4 দিয়ে কাটি তাহলে 60 হবে, 3 দিয়ে যদি 60কে কাটি তাহলে 20 হবে, আর 2 দিয়ে যদি 20কে কাটি তাহলে 10 হবে। তাহলে কে কে পড়ে রয়েছে দেখো, এখানে 10 রইল শেষমেশ, 10 গুণিত 5 আগে থেকেই ছিল, 4 আগে থেকে উপরে আছে, আর একটা 5 আছে। যদি গুণ করি 5 5-এ 25, 25 4-এ 100, আর 100 আর 10-এর গুণ করলে হবে 1000 টাকা। এইটা হচ্ছে মহিলাটার সেই বিপুল সম্পত্তি। কত টাকা, 1000 টাকা। এত সব কিছু করে
আলটিমেটলি দেখা যাচ্ছে মহিলাটির বিপুল সম্পত্তি হচ্ছে 1000 টাকা। এবার তোমরা গেস করো যে 1000 টাকাটা কোন বিপুল সম্পত্তির কথা বলা হচ্ছে। এখন একটা মহিলার কাছে বিপুল সম্পত্তি হয় 1000 টাকা বর্তমান পরিস্থিতিতে, তাহলে সেই 1000 টাকাটা কোন 1000 টাকা সেটা তোমরা গেস করো। তোমাদের একটা আমি হিন্ট এখানে দিয়ে দিই। চলো পরবর্তীতে যা যাক। চিনির মূল্য 25% কমে যাওয়ায় 500 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। এখন 1 কেজি চিনির মূল্য কত? এটাই শেষ অঙ্ক, এটাকে করে নিই আমাদের কোটাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কত থেকে কমেছে? 500 টাকা থেকে যদি 25% কমে যায়, 25% কমে যায়, তাহলে তুমি কি পাচ্ছ? 5 কেজি চিনি বেশি পাচ্ছ। 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে, চিনি বেশি পাচ্ছ। এবার 500 থেকে 25% কমা মানে কত টাকায় কমা? টাকাতে কত টাকা কম? তাহলে 500-র 25% কত হয়? 125 টাকা। তাহলে 500 থেকে যদি 125 টাকা কমে, তাহলে তুমি ক কেজি চিনি বেশি পাচ্ছ? 5 কেজি চিনি। তাহলে 125 টাকার জন্যই তো 5 কেজি চিনির হেরফেরটা হচ্ছে। তাহলে আমি সরাসরি বলে দেবো 5 কেজি চিনির দামই কত? 5 কেজি চিনির দামই হচ্ছে এখন 125 টাকা। তাহলে 5 কেজি চিনির দাম যদি 125 টাকা হয়, তাহলে তুমি বলে দাও 1 কেজি চিনি সমান কত টাকা হবে ঐকিক নিয়মে? 1/5 ইন্টু 125। 125কে 5 দিয়ে কাটলে 25 টাকা। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হবে? মূল্য কত হবে? 25 টাকা। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল? পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল? দাম কত ছিল? এত সুন্দর হাতের লেখা করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, খুব সুন্দর হাতের লেখা আমার। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম। 4টে পার্ট আমাদের শেখা হয়ে গেছে, 3টে পার্ট। এই পার্টে আমরা প্র্যাকটিস করে গোটা ব্যাপারটা মিটিয়ে ফেললাম। তোমরা জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলো। আর অন্য কোনো সাজেশন হলেও দেবে। যেই জায়গায় বুঝতে পারছো না, আমি আগেও বলেছি, যেই জায়গায় বুঝতে পারছো না কমেন্টে জানানো একটু দরকার রয়েছে। তাহলে আমি কি করবো, এই অঙ্কগুলোকে আরো সহজভাবে কিভাবে করা যায় সেইভাবে একটা ছোট ছোট ভিডিও করে আমি এটাকে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। কমেন্ট করাটা দরকার রয়েছে, লাইক সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, ওগুলো দরকার নেই। শুধু কমেন্টে আমাকে জানিও, ফিডব্যাক দিও যে কেমন লাগছে ভিডিওগুলো। খারাপ লাগলে সেটাও জানাবে, সাজেশন হলে সেটাও দেবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, টাটা।